জি এখন ভাইয়া। প্রশ্ন হচ্ছে, আমরা অসীমতক বলতে আসলে কি বোঝাচ্ছি? আমরা অসীমতক বলতে বোঝাচ্ছি হচ্ছে এই যে এন এর মান, এই যে এইখানে যে এন এর মানটা আছে, সেই এন এর মানটা হচ্ছে আসলে অসীমের দিকে ধাবিত হচ্ছে। মানে দ্য ভ্যালু অফ এন টেন্ডস টু ইনফিনিটি বলা হয়। ইনফিনিটি মানে হচ্ছে অসীম, মানে এন এর মানটা অসীম এর দিকে যাচ্ছে, ঠিক না? যেহেতু আমরা এই ধারাটার অসীমতক সমষ্টি বের করতে চাচ্ছি। তো এখন যদি তোমার এই ধারাটার মান, ধারাটা না অ্যাকচুয়ালি এই ধারাটার পদ সংখ্যা যদি অসীমের দিকে ধাবিত হয়, তার মানে ব্যাপারটা আসলে কি হবে? আমরা যদি এইখানে এন এর মানটা যদি অসীমের দিকে বসাই, মানে হচ্ছে অসীম বসাই, তাহলে কিন্তু আমাদের এই যে আর টু দি পাওয়ার এন, এখানে যদি আমরা, তোমরা হিসাবটা একটু বুঝো, আমরা অসীম বসাই, অর্থাৎ তাহলে কিন্তু এই আর টু দি পাওয়ার এন এর মানটা শূন্যের দিকে ধাবিত হবে। ধরো আমাদের এ, ধরো হচ্ছে আমাদের একটা সংখ্যা হচ্ছে 2, তুমি এটার উপরে যদি অসীম পাওয়ার দাও, এটার মান হচ্ছে 0, বুঝছো? জি ভাইয়া। তো এখন আমাদের যদি এই এন এর মানটা অসীমের দিকে ধাবিত হয়, তাহলে এই যে আর টু দি পাওয়ার এন এর যে অ্যাবসলিউট ভ্যালুটা আমরা পাচ্ছি, এই আর টু দি পাওয়ার এন এর অ্যাবসলিউট ভ্যালুটা কিন্তু শূন্যের কাছাকাছি হবে। তার মানে মোটামুটি এটা অসীম হইলে এটা শূন্য হয়ে যাচ্ছে। তো এটা যদি শূন্য হয়ে যায়, তাহলে এই যে টোটাল যে টার্ম আছে এটা তো এক সেকেন্ড, একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আচ্ছা দেখো, এখন এটা যদি শূন্য হয়ে যায়, তাহলে খেয়াল করো তো, এই আর টু দি পাওয়ার এন যদি শূন্য হয়ে যায়, তাহলে 1 মাইনাস শূন্য মানে হচ্ছে 1। তার মানে এ ইন্টু 1 মানে হচ্ছে আমাদের উপরে থাকতেছে হচ্ছে এ, আর নিচে থাকতেছে হচ্ছে 1 মাইনাস আর। তার মানে আমরা এইটা বুঝলাম যে আমাদের কোনো একটি অসীম গুণোত্তর দ্বারার অসীমতক সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে সূত্রটা ইউজ করব সেটা হচ্ছে এস এন সমান সমান এ বাই 1 মাইনাস আর। কিন্তু এখানে আমরা একটা কন্ডিশন নিয়েছি। কন্ডিশনটা হচ্ছে, মনে রাখতে হবে, অবশ্যই আমাদের যে আর এর অ্যাবসলিউট মান, মানে হচ্ছে মোড অফ আর, এটা হচ্ছে একের চেয়ে বড় হইতে হবে। তার মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি, অ্যাবসলিউট ভ্যালু মানে হচ্ছে কি, এটার মধ্যে নেগেটিভ এবং পজিটিভ দুইটা মানই থাকতে পারে। তার মানে ব্যাপারটা হচ্ছে আর এর মান হয় 1 এর চেয়ে বড় হবে, অথবা আমি গুছিয়ে লিখে দিচ্ছি, আগে তোমরা কনসেপ্টটা বুঝো, অথবা আর এর মান হচ্ছে 1 এর চেয়ে -1 এর চেয়ে ছোট হবে। কারণ এই যে এখানে অ্যাবসলিউট ভ্যালু বলতে এটা বোঝায় যে আসলে এই আর এর মানটা যদি আমরা যদি এ বিবেচনা করি, তাহলে হচ্ছে এটাকে মড বা অ্যাবসলিউট মান বা পরম মান বলা হয় বাংলায়, নিলে হচ্ছে এটা হচ্ছে প্লাস এ থাকে। আর যদি আমি চিন্তা করি যে আসলে এই যে এই এ নিজেই হচ্ছে একটা নেগেটিভ সংখ্যা, তখন কিন্তু এই যে এটার মান হচ্ছে -a। কারণ এ নিজে যদি নেগেটিভ সংখ্যা হয় -a, আর হচ্ছে এ যদি নেগেটিভ সংখ্যা হয়, সেই মাইনাসে মাইনাসে কাটা যে অ্যাকচুয়ালি +a হয়ে যাচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে এই আর এর মান হয় 1 এর চেয়ে বড় হবে, অথবা 1 এর চেয়ে -1 হবে, মানে -1 এর চেয়ে ছোট হবে। এখন আমি এটাকে কিভাবে একটু সাজিয়ে লিখে দিচ্ছি, দেখো। তোমাদের মনে রাখতে হবে আসলে কি, মনে রাখতে হবে এইটা গুণোত্তর দ্বারা, আমি ক্যাপশনে লিখে দিচ্ছি, দেখো। আমি গত ক্লাসে মেবি একটু ফাস্ট করাইছিলাম, কারণ আমার কাছে মনে হয়েছিল যে মানে আমাকে বলা হয়েছিল যে একটা সিলেবাস কমপ্লিট করার জন্য, বাট আমাকে আবার বলা হয়েছে যে যাতে আমি হচ্ছে আমার গতিতে আগাই, এবং হচ্ছে যে আমি একটু স্লো হচ্ছে তোমাদের আস্তে আস্তে আমার মতো করে শেষ করি। দেখো, গণিত দ্বারার অসীমতক সমষ্টি, এই সমষ্টি কখন থাকবে? তো এই সমষ্টি থাকার শর্ত হচ্ছে, শর্তটা হচ্ছে এরকম যে আর যদি 1 এর চেয়ে বড় হয়, অথবা -1 এর চেয়ে ছোট হয়, এইটাকে আমরা একবারে লিখতে চাচ্ছি। একবারে লিখলে ব্যাপারটা হচ্ছে এরকম দাঁড়ায়, মানে একসাথে লিখতে চাচ্ছি আমরা, বুঝছো? তার মানে তোমরা এই জিনিসটা মনে রাখবা।
আমরা যদি দেখি যে কোনো একটা অসীম গুণিত দ্বারা আর মানে হচ্ছে সাধারণ যে অনুপাত সেটা -1 এর চেয়ে বড় অথবা +1 এর চেয়ে ছোট, যদি আমরা দেখি কোনো একটা অসীম গুণিত দ্বারার সাধারণ অনুপাত -1 এর চেয়ে বড়, তোমরা আগে কি লিখছি সেটা ভুলে যাও, যদি তোমরা মানে মনে রাখতে অসুবিধা হয় তোমরা এই দিকে ফোকাস করো। আমি এখন যে কথাটা বলছি এটা বেশি ইম্পর্টেন্ট। আমরা যদি দেখি কোনো একটি অসীম গুণিত দ্বারার যে সাধারণ অনুপাত -1 এর চেয়ে বড় অথবা -1 এর চেয়ে বড়, একই সাথে সে 1 এর চেয়ে ছোট, অর্থাৎ এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করে, তবেই আমরা বলবো যে তার অসীমতক সমষ্টি থাকবে। তো একটা গুণিত দ্বারা যদি অসীমতক সমষ্টি থাকে তবেই তো আমরা তার অসীমতক সমষ্টি বের করতে পারবো, না থাকলে তো বের করতে পারবো না। তো আমরা তখন সূত্র দেখবো কি, সূত্রটা হচ্ছে Sn সমান সমান a/1 - r। ব্যাপারটা বুঝছো? তো জি আমরা ভাইয়া। কি করব, কোন একটা গুণিত দ্বারা দেওয়া থাকলে আমরা যদি বলা হয় তার অসীমতক সমষ্টি থাকবে কিনা, যদি থাকে তবে নির্ণয় করো। তো আগে আমরা তার সাধারণ অনুপাতটা বের করব। দেন আমরা যদি দেখি যে তার সাধারণ অনুপাতটা হচ্ছে এই শর্তকে স্যাটিসফাই করতেছে, তার মানে আমরা তখন কনফার্ম যে তার অসীমতক সমষ্টি আমরা পাবো। দেন আমরা এই সূত্র অ্যাপ্লাই করে জাস্ট আমরা অসীমতক সমষ্টিটা বের করে ফেলবো। তো এইরকম একটা উদাহরণ আমি তোমাদেরকে দেই, দেখো। তোমরা কিন্তু এটা নোট করে রাখবে বা জেনে রাখবা। দেখো, ধরো আমাদের একটা দ্বারা হচ্ছে 1/2, 1/4, 1/8 এইভাবে চলতেছে। তো আমরা এতটুকু কনফার্ম, যেহেতু এখানে একটা রেশিও অনুপাতটা সমান থাকতেছে, সো আমরা বলতেছি যে এটা হচ্ছে একটা অসীম গুণিত দ্বারা। তো এখন তোমাকে প্রশ্নে বলা হয়েছে এই ধারাটির অসীমতক সমষ্টি থাকবে কিনা। থাকলে নির্ণয় করো। তো চলো আগে আমরা দেখি যে আসলে এটার অসীমতক সমষ্টি থাকবে কিনা। আমি একটু লিখতেছি, দেখো। ধারাটির প্রথম পদ কত আছে তুমি জানো, এখানে দেওয়া আছে হাফ। এখন সাধারণ অনুপাত তুমি বের করতে পারতেছো। সাধারণ অনুপাত আর হচ্ছে কত হবে বলতো, 1/4 ভাগ হচ্ছে হাফ। সো 1/4 ইন্টু হচ্ছে উপরে 2 চলে যাবে, নিচে হচ্ছে কাটাকাটি করে হচ্ছে 2। তার মানে আচ্ছা। আমাদের সাধারণ অনুপাতটা হচ্ছে 2। তো তুমি খেয়াল করো তো, এই সাধারণ অনুপাতটা হচ্ছে হাফ মানে 1/2। বলতো এই যে 1/2, 1/2 বা হাফ, এটাকে যদি আমরা এভাবে বলি 0.5, এটা কি -1 এর চেয়ে অবশ্যই বড় না? জি বলো। ভাইয়া। এবং 1 এর চেয়ে তো ছোট। জি ভাইয়া। তার মানে যেহেতু এই যে আমাদের আর, এটা আমাদের কি এই শর্তটাকে স্যাটিসফাই করছে না? জি ভাইয়া। যেহেতু আমরা এইভাবে লিখবো, যেহেতু এখানে আর হচ্ছে -1 এর চেয়ে বড় এবং 1 এর চেয়ে ছোট, সুতরাং আমরা ধারাটির অসীমতক সমষ্টি পাবো নাকি? ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। এখন এই ধারাটির যদি অসীমতক সমষ্টি থাকে, তোমাকে বলা হয়েছে যে সেই ধারাটির অসীমতক সমষ্টি তুমি নির্ণয় করে দেখাও। তো খুবই সিম্পল, জাস্ট উই উইল অ্যাপ্লাই দ্য ফর্মুলা, যেটা আমরা একটু আগে শিখছি। তো আমি সামনের দিকে যাই। তো আমরা লিখবো এখন, সুতরাং অসীমতক সমষ্টি, অসীমতক বা অসীম পর্যন্ত, ঠিক আছে, একই জিনিস। তো সেটা কেমন, Sn সমান সমান a/1 - r। তো একটু আগে তুমি বের করেছো যে এ হচ্ছে হাফ আর আরও হচ্ছে হাফ। তো ব্যাপারটা এরকম হচ্ছে
তুমি যদি ক্যালকুলেশন করো নিচে হচ্ছে হাফ, হাফ অফ কাটা চলে গেলে থাকতেছে হচ্ছে 1। তার মানে আমরা ধারাটির অসীমতক সমষ্টি কত পেলাম বলো তো? 1। এই তো। তোমরা কি আমার এই ম্যাথটা বুঝেছো? জি ভাইয়া। এক সেকেন্ড আমি দেখি আমার ক্যালকুলেশনটা ভাইয়া। ঠিক আছে কিনা। ওকে, থ্যাংক ইউ। তো আমি এখন তোমাদের সেম একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এটা আমাকে করে দেখাইবা। আমি কিন্তু আমার পড়ানোর মাঝখানে মাঝখানে হোমওয়ার্ক দিয়ে দিব, ঠিক আছে? সো বি কেয়ারফুল ইফ ইউ মিস। দেখো আমরা হচ্ছে একটা দ্বারা নিচ্ছি হচ্ছে এভাবে। এক সেকেন্ড আমি একটু তোমাদেরকে একটু ডিফারেন্ট ভাবে দিই। দেখি এটা আমি করে দিব না, আমি এটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। তোমরা আমাকে হচ্ছে নেক্সট ক্লাসের আগে হচ্ছে দিয়ে একটু আমাকে জানায়, মানে ক্লাসের শুরুতে বলবা যে ভাইয়া চেক করেন। তোমাদের সাথে কি আর কেউ যুক্ত হয়েছে? না ভাইয়া। ওকে, এই সেম কোশ্চেনই, জাস্ট ধারাটা হচ্ছে এইটা। তো আমি লিখে দিচ্ছি দাদা যদিও প্রশ্নটা। আমি কয়েকটা কোশ্চেন দিই, একটা সৃজনশীলের মতো বানিয়ে দিই, হ্যাঁ? আচ্ছা ওকে, ভাই, এটা n+1 না? এটা হচ্ছে x+1, x+1 স্কোয়ার, x প্লাস এটা x। দেখো এই 10তম পদটা মুখে মুখে বলা যাচ্ছে কিন্তু, বাট আমরা হচ্ছে যেহেতু অঙ্ক করব, তোমরা কিন্তু জানো 10তম পদটা কত হবে, ঠিক না? যেহেতু এটা পাওয়ার 1, এটার পাওয়ার 2, এটার পাওয়ার 3, মানে 1 নাম্বার পদ হচ্ছে 1/x+1^1, 2 নাম্বার পদ হচ্ছে 1/x+1^2, সো 10 নাম্বার পদ হবে 1/x+1^10, ঠিক না? জি ভাইয়া। এটা কিন্তু আমরা মুখে মুখে বলতেছি, বাট যেহেতু আমাদের অঙ্কটা করে দেখাতে হবে, সো তোমরা হচ্ছে জাস্ট আমরা প্রসিডিউরটা ফলো করে করবা। যে ধরি প্রথম পদ এ হচ্ছে এত, ধরি অ্যাকচুয়ালি দেওয়া আছে প্রথম পদ এত, সাধারণ অনুপাত এত, দেন হচ্ছে তোমরা 10তম পদের সূত্র দিয়ে দেন তোমরা অঙ্কটা করবা। দেখো আমি একটু পরে শোনাই দিচ্ছি এবং আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আসলে তোমরা কিভাবে করবে। প্রথম বলছে ধারাটির দশম পদ কত, এটা খুবই সিম্পল ভাবে তোমরা বের করে নিবে। ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি, এটাও সেম, আমরা জাস্ট ধারাটির 10 পদের সমষ্টি সূত্র দিয়ে আমরা করে নিতে পারবো। ধারাটির অসীমতক সমষ্টি কোন শর্তে থাকবে? অর্থাৎ আমরা ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কোন শর্তে থাকবে, অর্থাৎ আমাদের শর্তটা তো ছিল হচ্ছে যে আর এর মানটা হচ্ছে এইরকম, ব্যাপারটা হচ্ছে এই একটা পার্ট এবং এই একটা পার্ট, তো তোমরা দুইটা পার্টকে আলাদা করে করে দেন অথবা দিয়ে এই শর্তটা বের করবে। এরপরে হচ্ছে সেই সমষ্টি নির্ণয় করে দেখাও। তো সমষ্টি নির্ণয় করার ক্ষেত্রে সমষ্টির সূত্র দিয়ে আমরা জাস্ট নির্ণয় করে ফেলবো। প্রশ্ন হচ্ছে গ নাম্বারে তোমাদের একটু সমস্যা হইতে পারে, বাট আমি আশা করব তোমরা চেষ্টাটা করবে। বাট নেক্সট ক্লাসে আমি প্রথমেই এই ম্যাথটার সলিউশন দিয়ে আমার পড়াটাকে আগায় নিব, বুঝছো ব্যাপারটা? সো জি তোমরা ভাইয়া। হচ্ছে রিল্যাক্সে করবে এবং অবশ্যই আমাকে মনে করাই দিবে যে হচ্ছে ভাইয়া আপনি আমাদের, যদি তোমাদের সমস্যা হয় বা না পারো তোমরা এটা আমাকে বলবে যে ভাইয়া আগে এটা সমাধান করে দেন, দেন হচ্ছে আপনি সামনের দিকে আগান। তো এটাকে আমি পেন্ডিং রাখলাম এবং তোমাদের হাতে ছেড়ে দিলাম যে তোমরা এটা সলভ করে আমাকে দেখাবা। ওকে, এখন দেখো তোমাদের 54 পেজের এখানে জোড়াই কাজের একটা ব্যাপার দেওয়া আছে। জি ভাইয়া। একটা সেকেন্ড, আচ্ছা দেখো, তো প্রথম ম্যাথটা জোড়াই কাজের হচ্ছে a সমান সমান হচ্ছে 4 এবং r সমান সমান হচ্ছে হাফ। এখন বলা হয়েছে এটা দিয়ে হচ্ছে গুণিত দ্বারা তৈরি করে দেখাও। তো তোমরা তো সবাই জানো, তোমরা শুনতেছো তো নাকি? জি ভাইয়া। একটা গুণোত্তর ধারার সাধারণ যে ধারাটা সেটা আমরা কিভাবে লিখতে পারি? a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার
প্লাস এ আর কিউব এভাবে হচ্ছে চলছে। তো এখন সিম্পল আমরা জাস্ট হচ্ছে এর মানটা হচ্ছে 4 আর আর এর মানটা হচ্ছে হাফ। তো বলো তো পরের পত্র কি হবে? 4 ইন্টু 4 into 1/2 square whole হ্যাঁ square প্লাস 4 ইন্টু 1/2 হোল। তো সিম্পল, এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করব। তো 4 প্লাস, তো এটা আমরা যদি মুখোমুখি কাটাকাটি করতে চাই তাহলে হচ্ছে দেখো এখানে হচ্ছে ওকে 2, দেন দেখো এটা কাটাকাটি 1 হয়। হ্যাঁ কারণ এটা হচ্ছে 1/4 আর এখানে হচ্ছে 4। আর এখানে কত হয় বলতো, আমরা যদি এটার ক্যালকুলেশন এইভাবে দেখাই, এটা হাফ 2 কি, হবে। হ্যাঁ এটা হচ্ছে হাফ হবে, মানে এটা হচ্ছে হাফ। তো এই হচ্ছে আমাদের ধারাটা, বলো বুঝছো কিনা? জি ভাইয়া বুঝেছি। তো এখন আমি আমি আশা করব অবশ্যই তোমরা এটার 2, 3, 4 এই 3টা অঙ্ক সলভ করতে পারবে। জি ভাইয়া পারবো। ওকে, যদি পেরে থাকো তাহলে এটাই তোমাদের হোমওয়ার্ক। ওকে, তো এখন আমরা হচ্ছে নেক্সট আমার যেই ম্যাথটা দিয়ে আমরা শুরু করতে চাচ্ছিলাম সেই ম্যাথটা এখন আমরা সলভ করব। তো ভাইয়া এই অঙ্ক কি হ্যালো, হ্যাঁ তোমার কথা শুনতেছি না, আবার একটু ক্লিয়ার করে বলো। হ্যালো, ভাইয়া হ্যাঁ অঙ্কটা কি কি বলতে এখানে শেষ? হ্যাঁ অঙ্কটা সেম, তোমাকে বলা হয়েছে জাস্ট গুণিতের ধারাটা তৈরি করে দেখাও। তো তুমি বলবা যে আমাদের প্রদত্ত গুণিতের ধারাটি হচ্ছে এইটা, ঠিক আছে? অথবা তুমি এভাবে আমি যেভাবে লিখছি তা সেভাবে লিখে দিলে চলবে, কোনো প্রবলেম। ঠিক আছে, জি আচ্ছা ভাইয়া। ওকে। তো এখন দেখো আমরা যে অঙ্কটা করতে চাচ্ছিলাম, দেখো আমাদের গাছের প্রথম বছরে গাছটির উচ্চতা কত ছিল বলো তো? 1 মিটার। হ্যাঁ 1 মিটার। তারপর হচ্ছে দ্বিতীয় বছরে গাছটির উচ্চতা বৃদ্ধি পেল হচ্ছে 0.8। অ্যাকচুয়ালি কথাটা এইভাবে বলা উচিত ছিল যে বৃদ্ধি পেলে বলতে কিন্তু আমরা বুঝি হচ্ছে আগে যা ছিল তার সাথে কিছু পরিমাণ অ্যাড হয়েছে, কিন্তু এইখানে ওনারা মিন করছে হচ্ছে প্রত্যেক বছর বছর মানে গাছটির বৃদ্ধির ধারাটা হচ্ছে এইরকম। প্রথম বছর যদি 1 হয়, এর পরের বছর হচ্ছে তোমার উচ্চতা বৃদ্ধি পাবে হচ্ছে 0.8 মিটার। আর তৃতীয় বছর গাছটির উচ্চতা বৃদ্ধি পাবে হচ্ছে 80% করে করে, মানে হচ্ছে আগের 80%। আমি একটু দেখাই, দেখো তারা আমি এই অঙ্কটা যদি তোমাদের বইয়ের মধ্যে করা আছে, সো আমি একটু তোমাদের বইটার পিডিএফটা ওপেন করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমি আর এক্সট্রা ভাবে এটা করতে যাচ্ছি না, যেহেতু এটা সলভ করে দেওয়াই আছে অলরেডি। আমরা হচ্ছে অনুশীলনীর অঙ্কগুলো হচ্ছে আমি তোমাদেরকে ধরে ধরে করিয়ে দেবো। এই ক্লাস 8, আচ্ছা আচ্ছা। দেখো এই যে আমাদের গাছটার প্রথম বছরের উচ্চতা কত ছিল বলতো? 1 1 মিটার। মিটার। দ্বিতীয় বছর গাছটির উচ্চতা বৃদ্ধি পেল হচ্ছে 0.8। ওকে ঠিক আছে। তৃতীয় বছর বলা হয়েছে যে অ্যাকচুয়ালি আমাদের গাছের যেই উচ্চতা বৃদ্ধির যে ক্রমটা সেটা হচ্ছে 1 বছর পর পর তার 80% করে বৃদ্ধি পায়। তো দ্বিতীয় বছর যদি 0.8 হয়, তৃতীয় বছর হবে কত বলতো? 0.8 এর 80%, তো সেটা কত হচ্ছে? 0.64। 0.64। চতুর্থ বছর এই যে তৃতীয় বছরে যা ছিল তার 80%, তার মানে হচ্ছে 0.64 ইন্টু 80%, তার মানে হচ্ছে 0.512। 512। আচ্ছা, এখন আমি যদি এটা যদি একটা ধারা বানাই, একটা সিরিজ বানাই, তাহলে হচ্ছে প্রথম বছর হচ্ছে 1, পরের বছর হচ্ছে 0.8, পরের বছর হচ্ছে 0.64, পরের বছর হচ্ছে 0.521। এখন তোমাকে বলা হয়েছে
গাছটির সর্বোচ্চ উচ্চতা কত হবে? তো বলতো, এই যে আমার কাছে যে ধারাটা দেওয়া আছে, এই ধারাটার সর্বোচ্চ মান বলতে আসলে কি ধারাটার অসীমতক সমষ্টিটাকে মিন করা হয়েছে না? জি ভাইয়া। কারণ আমরা একটা ধারার অসীমতক সমষ্টির পরে তো আর তার কোনো সমষ্টি পাচ্ছি না। তার মানে অসীমতক সমষ্টিটাই হচ্ছে তার হাইস্ট সামেশন বা হাইস্ট সমষ্টি। তো আমি যদি এখন এই ধারাটার অসীমতক সমষ্টি বের করি, তবেই কিন্তু আমরা ধারাটার মানে সর্বোচ্চ উচ্চতা কত হবে গাছটির সেটা আমরা নির্ণয় করতে পারবো। তো খুবই সিম্পল, আমরা এখন তোমাদেরকে এই ম্যাথ করিয়ে ফেলছি অলরেডি। দেখো, ধারাটির প্রথম পদ হচ্ছে 1, সাধারণ অনুপাত হচ্ছে 0.8/1, তার মানে 0.8। এটা তারা হচ্ছে আরেকটা পদ দিয়ে দেখাইছে, মানে হচ্ছে 0.64। কারণ আমরা তো জানি প্রত্যেকটা পদের অনুপাতে সমান হবে, মানে পরপর দুইটা পদের, এই পদ এই পদ, ইভেন এই পদ আর এই পদ, ইভেন এই পদ আর এই পদ। তো এখানে তারা দুইটা করে দেখাইছে জাস্ট। এখন এটা কাটার কোনো দরকার নেই। তো ধারাটির অসীম গুরুত্ব দ্বারা, এবং বলতো এই যে 0.8, এটা কি -1 এর থেকে বড় না এবং 1 এর চেয়ে ছোট? তার মানে অবশ্যই এই ধারাটির আমরা অসীমতক সমষ্টি পাচ্ছি, এতটুকু আমরা কনফার্ম। এখন ধারাটির অসীমতক সমষ্টির সূত্র কি? s ইনফিনিটি সমান সমান a/1 - r। এখন a এর মান তুমি জানো 1 - 0.8, জাস্ট ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য ভ্যালু। তো ক্যালকুলেশন করলে আমরা এটা মান পাচ্ছি হচ্ছে 5 মিটার। তার মানে গাছটির সর্বোচ্চ উচ্চতা কত হবে বলো তো? 5 মিটার। 5 মিটার। মিটার। একদম ইজি একটা কোশ্চেন। তো যেহেতু এটা সলভ করে দেওয়া আছে, আমি আশা করি তোমরা আমার এক্সপ্লেনেশনটা বুঝেছো যে আসলে কিভাবে অঙ্কটা করা হয়েছে। জাস্ট আমরা একটা দ্বারা একটা গাছের যেই ক্রমটা, সেই কোন ক্রমে গাছগুলো লাগাচ্ছে প্রতি বছর বছর, সেটার একটা ধারা বের করেছি, এবং সেই ধারাটির অসীমতক সমষ্টিটাই হচ্ছে গাছটির সর্বোচ্চ উচ্চতা। এতটুকুই। তো আশা করি বুঝেছো। আমি এখন সামনের দিকে যাব। আমরা অলরেডি এই অঙ্কটা সলভ করে ফেলছি। আমি তোমাদেরকে হোমওয়ার্কও দিয়েছিলাম, আমি এইটাও হোমওয়ার্ক দিয়েছিলাম এবং তোমরা করেছো। এই খালিঘরটাও হোমওয়ার্ক দিয়েছিলাম, এটাও তোমরা সলভ করেছো। এখন আমি তোমাদেরকে শুরু করব হচ্ছে এই 4 নাম্বার অঙ্কটা দিয়ে। আমি কি শুরু করতে পারি? জি ভাইয়া। ওকে। তো আমি আমার বইটা হচ্ছে আমি ফোন থেকে দেখছি, আর তোমরা হচ্ছে তোমাদের বইটা সামনে নিয়ে দেখো। আমি এইটা ক্লোজ করে দিচ্ছি, একটু বোর্ডের দিকে তাকাইও। তো এই ম্যাথটা করার জন্য আমাদের একটা কনসেপ্ট আগে শিখতে হবে। সেই কনসেপ্টটা আমরা আগে শিখে নিব, দেন হচ্ছে আমরা এই ম্যাথটাকে সলভ করব। সেই কনসেপ্টটা কি? আমরা এখন একটু, তোমরা ত্রিভুজ সম্পর্কে তোমাদের আইডিয়া আছে কিনা? আমরা জানি যে যদি বাহুবেদের ত্রিভুজকে আমরা ক্লাসিফাই করতে চাই, তাহলে বাহুবেদের ত্রিভুজ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, আর একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তোমাদের কি মনে পড়ে এরকম কিছু শিখছো তোমরা কোনোদিন জি ত্রিভুজের ভাইয়া। ক্লাসিফিকেশনে? তো আমরা এখন একটু এই সমবাহু ত্রিভুজ নিয়ে আলাপ করবো। বলতো সমবাহু ত্রিভুজ মানে কি, তোমরা কি জানো? যে ত্রিভুজের 3টি বাহু সমান। হ্যাঁ, তার মানে 3টি বাহু সমান। তবে এখানে আরেকটা এক্সট্রা ইনফরমেশন দেই, এই ত্রিভুজের 3টা বাহুর সাথে সাথে 3টা কোণও কিন্তু সমান। জানো কি তোমরা? জি ভাইয়া। জি। ধরো হচ্ছে আমরা একটা সমবাহু ত্রিভুজ একটু আঁকাই। ধরো এ একটা বাহু, এ একটা বাহু, এবং এটা আরেকটা বাহু। আচ্ছা, তো 3টা বাহুই সমান কিন্তু, তার মানে এই যে এই বাহু, এই যে এই বাহু, এবং এই বাহু, তিনটাই কিন্তু সমান। আচ্ছা, এবং 3টা কোণও সমান, তার মানে এই যে এই কোণ যদি এক্স হয়, আমরা যদি এটাকে এক্স হিসেবে বলি, তাহলে এটাও এক্স, এই কোণটাও এক্স, এবং এই কোণটাও এক্স। আচ্ছা, এখন বলো তো একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত জানো তোমরা? মনে রাখবে, যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি।
তো যেহেতু তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি এবং দে আর ইকুয়াল, অর্থাৎ তারা প্রত্যেকেই সমান সমান, তো আমি যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা একটা কোণের মান পাচ্ছি হচ্ছে 60 ডিগ্রি। তার মানে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে বলো তো? 60 ডিগ্রি করে। হ্যাঁ, এই তো। তো আমাদের অঙ্কের ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগবে না, বাট যেহেতু আমরা একটা জিনিস শিখতেছি, সো কেন নয় আমরা তার সবকিছু শিখবো না? তো এই কারণে আমি একটু তোমাদেরকে এটা একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে নিলাম, যে তোমরা জানো কিনা। তো তোমরা ভালোই জানো। আচ্ছা, তো আমি এটাকে একটু মুছে নিচ্ছি। তো আমরা সমবাহু ত্রিভুজের দুইটা ক্যারেক্টারিস্টিক শিখলাম। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজের তিনটা আর্মি সমান এবং তিনটা অ্যাঙ্গেলও সমান। এখন আমরা ত্রিভুজের উচ্চতা সম্পর্কে আইডিয়া নিব। তোমরা কি জানো ত্রিভুজের উচ্চতা বলতে আসলে কি বোঝায়? ধরো, উচ্চতা বলতে বোঝায় হচ্ছে আমরা এই ত্রিভুজের এই বাহুটার উপরে তার বিপরীত শীর্ষবিন্দু থেকে একটা লম্ব অঙ্কন যদি করি, তাহলেই কিন্তু সেটাকে তার উচ্চতা বলা হয়। তো ধরো হচ্ছে আমরা, এইটা হচ্ছে আমাদের লম্ব। ধরো এক সেকেন্ড, এটা একটু আমাদের সুন্দর করে রাখি। আমরা কি করলাম বলতো? আমরা হচ্ছে এই ত্রিভুজটার এই যে এই বাহুটার উপরে, এই বাহুটার যে বিপরীত শীর্ষবিন্দু আছে তার উপরে একটা মানে সেই শীর্ষবিন্দু থেকে এই বাহুর উপরে একটা লম্ব অঙ্কন করলাম। তাহলে এটাই কি এই ত্রিভুজের উচ্চতা নয়? জি ভাইয়া। উচ্চতা মানে কি? তার মানে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। 90 ডিগ্রিকে আমরা মানে এই চিহ্নটা দিয়ে প্রকাশ করতে চাচ্ছি। তো এখন বলো তো, এই ত্রিভুজটার মধ্যে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে না? এই যে এই পাশে একটা সমকোণী ত্রিভুজ এবং এই পাশে একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, এই পাশের কোণটা 90 ডিগ্রি। তো এই ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, আবার এই ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি। তার মানে এই দুইটা ত্রিভুজ ইনসাইড দা বড় ত্রিভুজ, তারা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তোমরা কি এটা বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, সমকোণী ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয়। এখন জি দেখো, তোমরা কি পিথাগোরাসের নাম শুনেছো কখনো? জি ভাইয়া শুনেছি। জি ভাইয়া। হ্যাঁ, অবশ্যই তোমরা পিথাগোরাসের নাম শুনেছো, কারণ তোমরা অলরেডি ক্লাস 8 কমপ্লিট করে এসেছো, ঠিক না? তো অবশ্যই এটা তো তোমরা শিখেছো পিথাগোরাস কি ছিল। তো আমরা যদি বলি যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা বের করতে চাই, হ্যাঁ, এই যে এই ত্রিভুজটা, অর্থাৎ আমরা যদি ত্রিভুজটাকে একটু এভাবে বলি, দেখো এ বি সি, মানে এবিসি হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ। তার মানে আমরা যদি বলি এই ত্রিভুজের বাহুটা হচ্ছে এ, মানে প্রত্যেকটা বাহুই তাহলে হচ্ছে এ, মানে এই যে এই বাহুটাও হচ্ছে এ, এই বাহুটাও হচ্ছে এ, মানে প্রত্যেকটা বাহুই হচ্ছে কি বলতো? এ এ এ এবং এ, অর্থাৎ সমান সমান। আচ্ছা, তোমরা কি এটা জানো একটা সমকোণী ত্রিভুজের মধ্যমা আর হচ্ছে উচ্চতা সেম হয়? অর্থাৎ এইটা যেমন উচ্চতা, ইভেন এটা মধ্যমাও। কেন? কারণ যখন আমরা লম্ব অঙ্কন করি তখন দেখা যাচ্ছে কি জানো, এই যে এই পোর্শনটুকু আর এই পোর্শনটুকু সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তার মানে টোটালটা যদি এ হয়, তাহলে এই পোর্শনটুকু হচ্ছে a/2 এবং এই পোর্শনটুকু কি বলতো? এবার একটু a/2। এতটুকু আমরা বুঝে ফেললাম। এখন আমরা এই ত্রিভুজের আহ ক্ষেত্রফল বের করব। তো আমরা ক্ষেত্রফলের যেই যুগান্তকারী সূত্রটা আমরা সেটা জানি। আমরা উচ্চতাটাকে h বললাম, তাহলে বলো ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, মনে আছে? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখো এই হাফের জায়গায় হাফ থাকলো। বলতো এখানে ভূমি বলতে আমরা ত্রিভুজের ভূমি কোনটা? এখানে টোটাল আমরা তো এই বড় ত্রিভুজটাকে নিয়ে কাজ করতেছি। তো এই বড় ত্রিভুজের ভূমি বলতে আমরা কিন্তু বিসি কে বুঝছি।
বিসি মানে হচ্ছে ওটাই, কারণ সব বাহু তো সমান, আমরা এ ধরে নিচ্ছি না সব বাহুকে, জি ভাইয়া। তাহলে ভূমি হচ্ছে এ। এখন উচ্চতাটা আমাদের জানা নেই, কিন্তু আমরা উচ্চতাটা এখানে একটু বের করব। দেখো উচ্চতাকে আমরা এইচ ধরেছি। তো উচ্চতা এইচ সমান সমান কি বলতো? পিথাগোরাসের সূত্র অনুসারে এটা হচ্ছে লম্ব। আমরা যদি এই ত্রিভুজটা কল্পনা করি, তোমরা কি আমার দেখতেছো, বুঝতেছো কোন ত্রিভুজটা? জি ভাইয়া। জি ভাইয়া। এখানে এই যে এইচ, এই এইচটা কি উচ্চতা না? জি ভাইয়া। তো এই এইচ যদি উচ্চতা হয়, আবার এই এইচটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজের লম্ব। তো লম্বের সূত্র আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান পিথাগোরাসের সূত্র অনুসারে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মনে আছে? জি ভাইয়া। তার মানে আমরা এটা তো জানি, আমি একটু এখানে লিখে দিচ্ছি, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো উচ্চতা তো লম্ব, তার মানে লম্বটা কি আমি যদি লিখতে চাই, তাহলে লম্ব মানে এরকম হচ্ছে, লম্ব স্কয়ার সমান সমান হচ্ছে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। যদি আমরা এই পাশ ওপাশ করি, দেন আমরা স্কয়ারটাকে উঠাই দিলে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম দাঁড়ায়, লম্ব স্কয়ার সমান সমান √/, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। বুঝেছো? ভাই এখানটা একটু জি ভাইয়া। ওকে, আমি আবার দেখাচ্ছি তাহলে, খেয়াল করো। আমি এখানেই লিখছি, আমি আবার মুছে দিব। অতিভুজ স্কয়ার ইজ ইকুয়ালস টু, অতিভুজ কোনটা তো জানি আমরা, একটা সমকোণী ত্রিভুজের বড় বাহুটাই কি বলতো? অতিভুজ। অতিভুজ। তো অতিভুজ স্কয়ার ইজ ইকুয়ালস টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, অথবা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, প্লাস দিয়ে একটা ওই পাশে এই পাশে লিখে কোনো সমস্যা নেই। এখন আমি যদি চাই যে আমাদের লম্বটা হচ্ছে আমরা এই পাশে এনে হিসাব করবো, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম দাঁড়ায়, লম্ব স্কয়ার ইজ ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। জি ভাইয়া, বুঝছি এবার। এখন আমি যদি বলি যে শুধু লম্বটা, তাহলে কি হবে? তুমি বলবো ভাইয়া কিছুই না, জাস্ট এখানে একটা রুট দিয়ে দিবেন, ঠিক তো? জি ভাইয়া। তার মানে লম্ব সমান সমান √/, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। এই সূত্রটাই আমরা এখানে এখন অ্যাপ্লাই করব। তো দেখো আমরা করি। দেখো এখানে অতিভুজ বলতে কোনটা? এই যে এই এবি বাহুটা না? জি ভাইয়া। দেখো এই ত্রিভুজটা কিন্তু সেম, তো তুমি এই পাশে হিসাব করতে পারতে, এই পাশে হিসাব করতে পারতে, সেটা কোনো বিষয় নয়। তো অতিভুজ স্কয়ার মানে হচ্ছে এই স্কয়ার, ওকে, মাইনাস ভূমি স্কয়ার। তো ভূমি বলতে আমরা কোনটা বুঝাচ্ছি? এই যে a/2 না? জি ভাইয়া। তো এই হচ্ছে a/2। বলো তোমরা এতটুকু বুঝতে পারছো কিনা? জি ভাইয়া, বুঝেছি। এখন আমরা জাস্ট এটাকে ক্যালকুলেশন করব। দেখো তো ক্যালকুলেশন করলে কি হচ্ছে, ঠিক তো? জি ভাইয়া। ওকে, এখন আমরা লসাগু গসাগু করবো, মানে হচ্ছে ভগ্নাংশের যোগ বিয়োগ। তাহলে এটা হচ্ছে 4a² মাইনাস হচ্ছে a²। এখন বলো তো উপরে তাহলে কি হচ্ছে? 3a² মাইনাস হচ্ছে 4/4, কারণ 4টা স্কোয়ার থেকে একটা স্কোয়ার তুমি বিয়োগ করে দিয়েছো। হ্যাঁ, আবার বলো, শুনতেছি না। হ্যাঁ, তুবা বলো। জি ভাইয়া। বুঝতেছো? ওকে, দেখো তার মানে জি ভাইয়া। 4a² মাইনাস হচ্ছে a², তার মানে হচ্ছে 3a²/4। এটা বুঝছো হিসাবটা? জি ভাইয়া, এটা বুঝছি। ওকে, তাহলে আমি এই পোর্শনটা একটু মুছে দিই, যেহেতু আচ্ছা এই পোর্শনটা আমি একটু মুছে জি দিই, ভাইয়া। আমাদের হিসাবটা এখানে আনতে হবে। দেখো আমি চাইলে এটা না বুঝিয়ে তোমাদেরকে সূত্রটা মুখস্থ করে ফেলতে পারতাম, বাট আমার কাছে মনে হয় যে এটা একটু অনুচিত। কারণ আমরা কিভাবে কি জিনিসটা আসছে সেটা না শিখিয়ে যদি আমরা অঙ্ক করি, তাহলে তো ব্যাপারটা কেমন জানি হয়ে যায়। দেখো তাহলে এখন যা হিসাব করো, যেহেতু রুটটা একটা ভগ্নাংশের উপরে আছে, সো এটা উপরেও যাবে নিচেও যাবে। উপরে গেলে হচ্ছে √3a, আর নিচে 4কে রুট করলে হচ্ছে 2। বুঝেছ? জি ভাইয়া। তো এখন আমাদের উচ্চতার হিসাব শেষ। উচ্চতা আমরা পেলাম কত? √3a/2, ঠিক তো? জি ভাইয়া। এখন আমরা এই মানটা এখানে ইনপুট করে দেই।
তো চলো আমরা ইনপুট করে দিচ্ছি। তো এই মানটা হচ্ছে আমাদের √3/2 ইন্টু হচ্ছে a। এখন জাস্ট ক্যালকুলেশন করো, দেখো তো নিচে হচ্ছে 2 মানে হচ্ছে 4, আর উপরে হচ্ছে √3, আর a ইন্টু a মানে হচ্ছে a স্কোয়ার। এটাকে সুন্দর করে ভেবে লেখা যায়। এই হচ্ছে আমাদের একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এর এবং উচ্চতার সূত্র। বলা বুঝছো কিনা? জি ভাইয়া বুঝেছি। তাহলে এখন আমি এই জিনিসটাকে সামারি করে একসাথে লিখে দিচ্ছি। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা একসাথে নোট করলে তো নোট করে ফেলছো। তার মানে নোট আমরা এখন করেছি। লিখবো, ওকে নোট করলে ভালো, নোট করে করে পড়া উচিত। হ্যাঁ, কারণ এটা তোমার পড়াটাকে একটু গুছিয়ে দেয় পরীক্ষার আগে রিভাইজ দিতে বা হচ্ছে কিভাবে হয়েছিল। তো আমরা কি শিখলাম আসলে? আমরা শিখলাম সমবাহু ত্রিভুজের আগে শিখেছি উচ্চতা নির্ণয়ের সূত্র। তো আমরা এটাকে এভাবে লিখতে চাই, দেখো তো উচ্চতা নির্ণয়ের সূত্র আমরা কি শিখেছিলাম? উচ্চতা √3/2a, √3/2a নাকি? জি আচ্ছা, √3/2a এই বলতে আমরা কি বলছি আসলে? এটা এ মানে কি বাহু না? জি ভাইয়া। তার মানে আমরা এটাকে বাংলা কথায় লিখে দিই বাহু। আচ্ছা, এক সেকেন্ড, বানানটা ভুল হয়ে গেছে। আর ক্ষেত্রফলের সূত্র কি পেলাম? √3/2, √3/4, উম, 3/4 ইন্টু a স্কোয়ার মানে হচ্ছে বাহু স্কোয়ার। ঠিক তো? জি ভাইয়া। দেখো এখন যেহেতু আমি তোমাদেরকে প্রসেসটা দেখাইছি আসলে সূত্র দুইটা কিভাবে আসলো, তুমি যদি এটা বুঝে থাকো তাহলে হচ্ছে তোমার সূত্র দুইটা মুখস্থ করার কোনো দরকার নেই। তুমি এটা এভাবেই পরীক্ষার হলে মানে প্রমাণ করে নিতে পারবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে পরীক্ষার হলে তো আমরা আসলে এভাবে প্রমাণই করবো নাকি ম্যাথটাই সলভ করবো। সো আমার কথা হচ্ছে তোমরা দয়া করে, যেহেতু তোমরা প্রমাণটা শিখে ফেলেছো, সো এখন মুখস্থ করতে কোনো অন্যায় হবে না। তোমরা দয়া করে সমবাহু ত্রিভুজের উচ্চতা এবং ক্ষেত্রফলের সূত্র দুটি মুখস্থ করে ফেলবা। মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ মনে থাকবে। জি ভাইয়া। আমি কিন্তু এখন অঙ্ক করার সময় ঠাস করে হচ্ছে সূত্র লাগাই দিব, তখন কিন্তু আবার বললো না যে ভাই এই সূত্র কেমনে আসছে। কেমনে আসছে আমি অলরেডি তোমাদেরকে প্রুফ করে দেখাইছি। তো তোমরা যদি সেই প্রুফটা বুঝতে পারো তাহলে হচ্ছে আলহামদুলিল্লাহ, আর না বুঝতে পারলে মানে কোনো প্রেশার নেওয়ার কোনো দরকার নেই, যা সূত্র দুটো তুমি মুখস্থ করে ফেলো, কারণ পরীক্ষার মধ্যে কখনোই এটা প্রমাণ আসবে না। বুঝেছো? জি ভাইয়া। ওকে, এখন হচ্ছে জি ভাইয়া। আমরা আমাদের নেক্সট ম্যাথটা সলভ করি, যেটা আমাদের করার উদ্দেশ্য। চলো আমরা হচ্ছে ম্যাথটা সলভ করে আজকের ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ। দেখো তোমরা একটু এখানে কি বলা আছে খেয়াল করিও। তোমার পড়ার ঘরের মেঝেতে তুমি সমবাহু ত্রিভুজ আকৃতির একটি মোজাইক করতে চাও। মোজাইক মানে হচ্ছে ধরো তোমার ঘরে যদি তুমি টাইলস করো তাহলে এটা হচ্ছে একটা মোজাইকের মতো আর কি। তো তোমার ফ্লোরটা কিন্তু ত্রিভুজ আকৃতির না, তোমার ফ্লোরটা হচ্ছে মোটামুটি আয়তাকার বা বর্গাকৃতি, ঠিক না? জি ভাইয়া। সেখানে ধরো তুমি জি ভাইয়া। একটা সাদা টাইলস লাগালা, টাইলস, তারপরে হচ্ছে একটা কালো টাইলস, এরপরে একটা সাদা টাইলস, একটা কালো টাইলস। তার মানে এইভাবে যে এই যে তুমি একটা অ্যারেঞ্জমেন্ট করতেছো টাইলসের তোমার ফ্লোরের মধ্যে, এটাই আসলে মোজাইক। বুঝেছো ব্যাপারটা? জি ভাইয়া। ওকে, তো এখন কি বলা হয়েছে, তুমি তোমার পড়ার ঘরের মধ্যে আসলে এইভাবে আয়তাকার না, তুমি কি করবে, তুমি হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ আকৃতির মোজাইক করতে চাও। তার মানে তোমার রুমের মধ্যে যে মোজাইকটা হবে সেটা কেমন আকৃতির হবে বলো তো? একটা সমবাহ। সমবাহু ত্রিভুজ। তো যেই সমবাহু ত্রিভুজ নিয়ে আমরা এখন এত আলাপ করলাম, এত কিছু শিখলাম, সেটাই আসলে এখানে আমরা অ্যাপ্লাই করব। এখন সেই মোজাইক যে তুমি তৈরি করবে যার বাহুর দৈর্ঘ্য 12 ফুট, তার মানে তোমার যে সমবাহু ত্রিভুজটা এখানে বলা হয়েছে তার বাহুর দৈর্ঘ্য কত বলো তো? 12 ফুট। এবং সেই বাহুটা তো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 12 ফুট, কারণ সমবাহু ত্রিভুজ মানেই হচ্ছে তার প্রত্যেকটা বাহু হচ্ছে সমান। এখন মোজাইকে সাদা ও নীল রঙের টাইলস থাকবে। তার মানে তুমি এখন তোমার মোজাইকটা আমি, আমার কাছে সব রেডি করা আছে, আমি তোমাদেরকে দেখাবো যে আসলে আমরা কেমন মোজাইকটা চাচ্ছি। তোমার মেজের মধ্যে কিন্তু ছিল হচ্ছে কথার কথা হচ্ছে কালো সাদা কালো সাদা, বা ধরো হচ্ছে লাল সাদা লাল সাদা, কিন্তু এইখানে বলা হয়েছে নীল সাদা, কি বলা হয়েছে সাদা নীল সাদা নীল বা নীল সাদা নীল সাদা। মানে তোমার টাইলস তোমার মোজাইকটা এরকম হবে। ওকে, প্রতিটি টাইলস 12 ইঞ্চি। দেখো
তোমার যেই টোটাল মোজাইকটা ছিল, মানে তোমার ফ্লোরটা, সেটা কিন্তু 12 ফুটের ছিল, এবং তার মধ্যে তুমি যে ত্রিভুজাকৃতির টাইলস গুলা বসাচ্ছ সেইটা হচ্ছে 12 ইঞ্চি। বুঝেছ? জি ভাইয়া। এবং তোমরা কি জানো 12 ইঞ্চিতে কয় ফুট? 12 12 ইঞ্চি হচ্ছে 1 ফুট। ওকে, আচ্ছা, এবার বলা হয়েছে কি তোমার টাইলস গুলাও হচ্ছে ত্রিভুজাকৃতির। মানে আমি যদি একটা তোমাদেরকে আইডিয়া দিই, তোমাদেরকে আগে একটা, আমার যদিও আমার এটা তৈরি করা আছে, তো আমি আগে তোমাদেরকে আমি নিজের মতো করে একটা আইডিয়া দিচ্ছি, তোমরা একটু খেয়াল করিও। দেখো, ধরো এই হচ্ছে আমাদের মেজ। মেজ মানে হচ্ছে আমাদের ফ্লোর। কেমন আকৃতির বলো তো? ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। তার মানে এটার টোটাল যে বাহু সেটা হচ্ছে 12। এক সেকেন্ড, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 12। আচ্ছা, এখন এইখানে তোমাকে টাইলস বসাইতে বলছে। তো টাইলস গুলো যদি আমরা এভাবে চিন্তা করি, ধরো আমি যদিও এখানে আমার আঁকাটা এভাবে সুন্দর হবে না, বাট আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। প্রত্যেকটা টাইলস কিন্তু এভাবে, ধরো হচ্ছে যে আমরা এখানে, সরি, আমাদের নীল রঙের বলা হয়েছে, যেহেতু আমার কাছে নীল রং আছে, সো আমরা উই ক্যান ইউজ ইট, নীল এবং সাদা। আচ্ছা, আচ্ছা, তার মানে ধরো হচ্ছে আমরা একটা টাইলস বসালাম এবং একটা টাইলস বসালাম, এবং এই টাইলস গুলো আবার কত কত ইঞ্চি করে? 12 ইঞ্চি না? জি ভাইয়া। তার মানে 1 ফুট করে কিন্তু। তারপর আমি আবার নিচে একটা বসালাম, এভাবে 1 ফুট। এভাবে টোটাল 12 ফুটকে কভার করার জন্য আমাদের কিন্তু 12 সারিতে টাইলস বসানো লাগবে। বুঝছো এই জিনিসটা? জি ভাইয়া। এবং জি তোমাদের ভাইয়া। অর্ডারটা হবে এরকম, যদি আমরা আগে সাদা দিয়ে শুরু করি, সাদা নীল সাদা নীল সাদা নীল। তো আমি এটাকে একটা তোমাদেরকে আইডিয়া দিলাম। তো এখন এই আইডিয়াটাকেই প্র্যাকটিক্যালি বলা হয়েছে ক নাম্বারের প্রশ্নের দিকে তাকাও। তাকিয়েছো? জি ভাইয়া। জি ভাইয়া। প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজাকৃতির মোজাইকটির একটি মডেল তৈরি করো। তো আমি তো আমার মতো করে মডেলটি তৈরি করেছি, আমি তোমাদেরকে এখন দেখাবো। আমি এখন ক নাম্বার সলভ করতেছি। দেন তোমরা সেম এটা হচ্ছে রং পেন্সিল দিয়ে তোমরা আঁকতে পারো। আমি হচ্ছে আমার পিকচারের মধ্যে ম্যাট করে রেখেছিলাম, এক সেকেন্ড। তোমরা কি ছবিটা দেখতে পাচ্ছ? জি ভাইয়া। ওকে, এটা আমি গুগল থেকে নিয়েছি, হ্যাঁ, যদি আমি নিচে আঁকি নাই, বাট তোমরা বুঝবে আশা করি। দেখো ক নাম্বারের প্রত্যেকটা অ্যান্সারটা। হ্যাঁ, দেখো কি বলা হয়েছে। আমি আগে এটা বর্ণনা করি, আর তারপর হচ্ছে আমি সাজিয়ে লিখে দিব যে আসলে কিভাবে তোমার অ্যান্সারটা গুছিয়ে তুমি লিখবা। দেখো, এটা ক নাম্বার অ্যান্সারটা কিন্তু একটু গুছিয়ে লিখতে হবে, হ্যাঁ, আমি গুছিয়ে লিখে দিব। তার আগে হচ্ছে তুমি একটু খেয়াল করো। বলা হয়েছিল কি, তোমার টোটাল যে ত্রিভুজটা, আমি অন্য কালার দেই, এটা কত ফুট? 12 ফুট। তাহলে এই দিকে কত ফুট পাবো আমরা? 12 ফুট। সিমিলার, এই দিকে হচ্ছে 12 ফুট। এতটুকু বুঝছি নাকি? জি আচ্ছা, ভাইয়া। এখন বলা হয়েছে মডেলটা তৈরি করে জি দেখাও। ভাইয়া। তো আমরা মডেলটা অলরেডি তৈরি করছি। এখন দেখো আমরা মডেলটা কিভাবে তৈরি করেছি। তুমি আগে সারি কল্পনা করো, দেখো। ফার্স্ট সারি, এক সেকেন্ড, তুমি অঙ্কটা বুঝতে পারলে তুমি সাজিয়ে লিখতে পারবে, কোনো সমস্যা নেই। সেকেন্ড সারি, বলো তো কয়টা সারি হবে এরকম? 12টা। কেন বলো তো? কারণ 12 ইঞ্চি করে আবার 12 ফুট। আর হ্যাঁ, সমবাহু মানে যেহেতু। 12 ইঞ্চি, হ্যাঁ, মানে 12 ইঞ্চি মানে হচ্ছে 1 ফুট করে করে না? জি ভাইয়া। এরকম এখানে 12টা সারি হবে। আমার কিন্তু একটু হজবরল হয়ে যাচ্ছে, বাট আমি আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি নাকি? জি ভাইয়া। তোমরা অবশ্যই, আমরা পড়াশোনার ক্ষেত্রে অনেক ফ্রেন্ডলি হবো, তোমরা অবশ্যই পড়া, মানে আমি বোঝানোর সময় যদি কিছু না বোঝো আমাকে ডিরেক্ট জিজ্ঞেস করবে। আচ্ছা, এবার তুমি গণনা করে দেখো।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 বুঝেছো? তার মানে টোটাল কয় সারির? এই যে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 কত, এরপরে 12। তার মানে এখানে টোটাল কয় সারির আছে বলতো? 12 সারির। আচ্ছা, সেটা আমাদের আলাপ করার বিষয় না। আমাকে বলা হয়েছে যে তুমি মডেলটা তৈরি করে দেখাও। বলতো মডেলটা যে আমি তৈরি করছি, আমাদের মডেল তৈরি করাটা ঠিক আছে কিনা? কারণ বলা হয়েছে কি যে টাইলস গুলো বিপরীত রঙে বসিয়ে বসিয়ে মোজাইক তৈরি করতে হবে। দেখো, একবার সাদা একবার নীল, একবার সাদা একবার নীল, একবার সাদা একবার নীল, একবার সাদা একবার নীল। তার মানে আমাদের ভিন্ন ভিন্ন রং হয়েছে কিনা? জি ভাইয়া। ওকে। প্রশ্ন হইতে পারে, ভাইয়া আমরা তো নীল দিয়েও শুরু করতে পারতাম, তাহলে প্রথমে আমরা পেতাম নীল পরে সাদা। এখন যেমন সাদা নীল সাদা নীল সাদা নীল, তখন কি পেতাম বলতো? নীল সাদা নীল সাদা নীল সাদা, ঠিক না? জি ভাইয়া, আর এখানে বলে দিয়েছে সাদা ও নীল। এখানে বলা হয়েছে কি সাদা ও মোজাইক নীল। সাদা ও নীল রঙের টাইলস থাকবে, বাট পর বিপরীত রঙে সাজাইতে বলা হয়েছে, কিন্তু এভাবে বলা হয় নাই যে তুমি আগে সাদা সাজাও পরে নীল সাজাও, মানে কিছুই বলা হয় নাই। তার মানে আমার নিজের ইচ্ছা মতো আমি আগে সাদা নেই পরে নীল নেই, অথবা আমি আগে নীল দিয়ে শুরু করি পরে সাদা নিয়ে শুরু করি। বুঝতে পারছো ব্যাপারটা? জি ভাইয়া। তার মানে আমি চাইলে এইভাবেও সাজাইতে পারতাম। দেখো তো বুঝছো কিনা? দাঁড়াও জি ভাইয়া। দাঁড়াও 1 সেকেন্ড। জি ভাইয়া। নীল সাদা নীল সাদা নীল সাদা, বুঝছো? জি ভাইয়া। তো এখন এটা জি হচ্ছে আমাদের ভাইয়া। মডেল। তো তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, তোমরা চাইলে এভাবে একে একে নিজেদের মতো করে ফেলতে পারো। এখন দেখো আমরা এটাকে সাজিয়ে কিভাবে লিখবো, আমি সাজিয়ে লিখে দিচ্ছি। আমি এটাকে একটু মুখে বলবো, তোমরা একটু লেখা ট্রাই করো, যেহেতু এটা একটা বর্ণনামূলক কোশ্চেন। মানে তুমি কিভাবে সাজাইছো ব্যাপারটা হচ্ছে এইটা। তো আমরা কি বলবো বলো তো? আমরা বলবো হচ্ছে কি, প্রশ্নের দিকে তাকাও, প্রশ্নে যা বলা হয়েছে সেম জিনিসটাই আমি এখানে বলতেছি। তুমি এখানে বলা হয়েছে না তোমার ঘরের মেঝে, তো তুমি লিখবা আমার ঘরের সমবাহু ত্রিভুজ আকৃতির একটি মোজাইক করতে চাই যার প্রতি বাহুর দৈর্ঘ্য 12 ফুট। মানে তুমি কথাগুলোকে আমি বলে দিব, বুঝছো ব্যাপারটা? জি ভাইয়া। দেন বলবা এবং এই মোজাইক করার জন্য আমি কতগুলো সাদা ও কতগুলো নীল টাইলস বেছে নিয়েছি, যেখানে প্রতিটি টাইলস সমবাহু এবং বাহুর দৈর্ঘ্য 12 ইঞ্চি বা 1 ফুট। টাইলস গুলো বিপরীত রঙে বসিয়ে মোজাইক তৈরি করা হবে। আমি মোজাইকটির একটি মডেল তৈরি করেছি, মডেলটি নিম্নরূপ। দেন হচ্ছে তুমি চিত্রটা এঁকে দিবা। বলো বুঝছো কিনা? জি ভাইয়া বুঝেছি। সো এটা জি তোমাদের ভাইয়া দায়িত্ব। বুঝেছি। হ্যাঁ, তার মানে তোমরা এটাকে কমপ্লিট করে ফেলবা। তো ক নাম্বারটা আমি ধরে নিতে পারি মোটামুটি আমি তোমাদেরকে বুঝিয়ে ফেলেছি, ঠিক তো? জি ভাইয়া। ওকে, এখন আমরা যাবো হচ্ছে নেক্সট খ নাম্বারে। তো খ নাম্বার কোশ্চেনটার দিকে তাকাও, বলা হয়েছে কি বলতো? প্রত্যেক রঙের কয়টি করে টাইলস লাগবে? আচ্ছা, তো আগে হচ্ছে আমরা আবার সেই চিত্রটা একটু আনি, আমরা খ নাম্বারে আগে নিই। আমরা আগে অঙ্কটা বুঝবো, দেন আমি সাজিয়ে লিখে দিব, বা আমি মুখে বলে দিই। দেখো, তুমি ম্যাথ করার সময় যদি তুমি ম্যাথটা বুঝে ফেলো, এটাকে সাজিয়ে লিখতে কিন্তু আসলে তেমন কোনো প্যারা নাই। তুমি জাস্ট তোমার মতো করে জিনিসগুলো লিখবা, কি কি দেওয়া আছে কম্পোনেন্ট গুলো লিখে লিখে জাস্ট ক্যালকুলেশন করে ফেলবো। বাট মেইন বিষয় হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাথ, যে আমরা কিভাবে জিনিসটাকে সলভ করছি। ব্যাপারটা বুঝতে পারছো আমি কি বুঝতে চাচ্ছি? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো চলো আমরা হচ্ছে আমাদের প্রথম মডেলটাকে নিয়ে কাজ করি। ওকে, আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি। দেখো, এই মডেলটার মধ্যে বলা হয়েছে কি প্রত্যেক রঙের কয়টি টাইলস লাগবে। আচ্ছা ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। আচ্ছা বলো তো, এখানে টাইলস এর কি একটা ধারা আছে না? জি ভাইয়া। কিভাবে? আমি যদি প্রথমে আগে সাদা রঙের টাইলস গুলো হিসাব করি, তুমি আগে একটু ম্যানুয়ালি হিসাব করো। দেখো, প্রথমে হচ্ছে একটা, বলো তো, আমি শাড়িগুলো আবার একটু ডিভাইড করে দেখাই, শাড়িগুলো খেয়াল করিও, হ্যাঁ? খুব ইম্পর্টেন্ট বিষয়, মানে এটা বুঝতে পারলে অঙ্কটা খুব মজার। একটা শাড়ি, দুইটা শাড়ি, তিনটা শাড়ি, চারটা শাড়ি, পাঁচটা শাড়ি, আরে সরি, আরে
তোমাদের কি এটার পর আর কোনো ক্লাস আছে? হ্যাঁ ভাইয়া, এটার পরে 9টার দিকে আবার রয়েছে বাংলা আচ্ছা ক্লাস। আচ্ছা 9টার দিকে হচ্ছে আমি ছেড়ে দিব, সমস্যা নেই, বাট আমি কন্টিনিউ করি, অঙ্কটা শেষ করবো, হ্যাঁ? আচ্ছা তোমরা থেকো, কারণ একটা জিনিস শুরু করলে শেষ না করলে হচ্ছে জিনিসটা পরে হচ্ছে যে একটু এলোমেলো হয়ে যায়। সরি, দেখো একটু অবজারভেশন করি আমরা। বলো তো, এটা তো প্রথম সারি নাকি? জি ভাইয়া। প্রথম সারিতে কয়টা টাইলস আছে? একটা। আমরা আগে সাদা টাইলস হিসাব করতেছি, কিন্তু আগে সাদা টাইলস, সাদা সাদা। জি ভাইয়া, সাদা আর আচ্ছা হ্যাঁ। আগে আগে হচ্ছে, ধরো একটা সেকেন্ড, দেখো এখানে আমরা তো সারি সংখ্যাগুলো এভাবে গুনে গুনে বের করছি না? জি ভাইয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে, তোমার সারিগুলো যদি অনেক হইতো তাহলে কি তুমি এভাবে গুনে গুনে বের করতা? তো না সেটা ভাই। ক্ষেত্রে, সেটা কিন্তু তোমার ক্ষেত্রে অনেক ঝামেলা হয়ে যেত, ঠিক না? জি ভাইয়া। তো আমরা এই সারি সংখ্যাগুলা আমরা যে গুনে গুনে বের করছি, আমরা যে এখানে একটা মানে ব্যাপারটা যে চুরি করছি গুনে গুনে, মানে ম্যাথের ম্যাথমেটিক্সটাকে ফলো না করে আমরা প্র্যাকটিক্যাল জিনিসটাকে ফলো করে বলছি, সেটা আমরা এখানে বুঝতে দিব না। আমরা কি বলবো, আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করে দেখাবো যে এখানে আসলেই 12টা সারি আছে কিনা। তো আগে আমরা এটাকে কনফার্ম করি, ঠিক তো? জি ভাইয়া। তো আমি যদি একটু বলতে চাই যে আসলে আমরা এটাকে কিভাবে করতে চাই, এটাকে সারির সংখ্যা, আমরা আগে সারির সংখ্যাটা বের করবো, দেখো। সুতরাং সারির সংখ্যা খুবই সিম্পল। সেটা কেমনে বের করবো আমরা? দেখো, আমি যদি এই টোটাল যে ত্রিভুজটা আছে, এই যে আমাদের কাছে বড় যে সমবাহু ত্রিভুজটা, এটা কি মোজাইক না? মানে টোটাল মোজাইকটা। জি ভাইয়া। আমি যদি এই মোজাইকের উচ্চতাকে এই ছোট ছোট যে টাইলস গুলো আছে এগুলোর উচ্চতা দিয়ে ভাগ দেই, তাহলে হচ্ছে আমরা কয়টা সারি আছে সেটা পেয়ে ফেলবো না? জি ভাইয়া। তার মানে জি আমাদের ভাইয়া। সারি সংখ্যাটা হচ্ছে এই টোটাল মোজাইকের উচ্চতা ভাগ হচ্ছে টাইলস এর উচ্চতা। ওকে, এখন আমাকে বলো, মোজাইকটা কেমন শেপের? সমবাহু ত্রিভুজ কিনা? জি ভাইয়া। বলো তো, সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয়ের সূত্র তোমাকে আমি একটু আগে পড়াইছি না? জি ভাইয়া। রুট সূত্রটা থ্রি ছিল রুট থ্রি রুট ডিভাইডেড থ্রি বাই টু। ডিভাইডেড বাই টু ইন্টু, বলো, এ। এ মানে হচ্ছে বাহু নাকি? জি ভাইয়া। এবার বলো তো, বাহু এখানে কত সেন্টিমিটার, কত ইঞ্চি, কত ফুট? 12 ফুট না? আরো করছি ভাইয়া। তার মানে √3/2 ইন্টু 12। আমি সূত্রটা আগে একটু লিখে দিচ্ছি, √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য বা বাহু। আচ্ছা, বাহুর দৈর্ঘ্য আমরা লিখি, সুন্দর দেখা যায়। বাহুর দৈর্ঘ্য নিচেও কি থাকবে বলো তো? টাইলসটাও সমবাহু ত্রিভুজ কিনা বলো? জি ভাইয়া। এখানে যেহেতু বাহুর দৈর্ঘ্য, আসলে কার বাহুর দৈর্ঘ্য? মোজাইকের বাহুর দৈর্ঘ্য কিন্তু, হ্যাঁ। তা আমি জি একটু ভাইয়া। কনফার্ম করে লিখেই দিই যে মোজাইকের বাহুর দৈর্ঘ্য √3/2 ইন্টু মোজাইকের বাহুর দৈর্ঘ্য। তো তুমি বাংলা লিখতে পারো অথবা সরাসরি তুমি মানটা বসাই দিতে পারো, কারণ তুমি তো অলরেডি জানো এই মোজাইকের উচ্চতা কত, মোজাইকের বাহুর দৈর্ঘ্য কত। কত বলো তো? 12। ওকে, আর এখানে নিচে কি থাকবে? √3/2 ইন্টু টাইলস এর বাহুর দৈর্ঘ্য। লেখা না বুঝলে আমাকে জানাইবা। ওকে, যাক, আমরা সূত্রটা লিখলাম আপাতত, যাতে তোমাদের একটু মনে থাকে। এখন আমরা মান বসিয়ে দিই। √3/2 ইন্টু, বলো, মোজাইকের বাহু দৈর্ঘ্য কত? 12 ফুট না? জি ভাইয়া। এই হচ্ছে 12, √3/2। যেহেতু আমরা উপরে ফুটে এককটা বসাইছি, সো এখানে টাইলস এর বাহুর দৈর্ঘ্য কিন্তু 12 ইঞ্চিতে আমরা বসাতে পারবো না। 12 ইঞ্চি মানে কয় ফুট? 1 ফুট। এখানে আমরা 1 বসাবো, বুঝছো? জি ভাইয়া। এত টি। জি ভাইয়া। এখন দেখো, এই 3/2 এই 3/2 কাটা চলে যাচ্ছে, উপরে থাকতে হচ্ছে 12, নিচে থাকতে হচ্ছে 1। তার মানে সারির সংখ্যা কতটি পেলাম? 12। এবং তুমি ম্যানুয়ালি গুনি গুনে কয়টা পাইছিলা? 12। তার মানে আমরা
প্র্যাকটিক্যালিও জিনিসটা 12টা পেলাম এবং ম্যাথমেটিক্যালিও আমরা সারির সংখ্যা কয়টা পেলাম বলতো? 12। ওকে, এবার আমাদের এতটুকু কনফার্ম হয়ে গেল যে এখানে সারির সংখ্যা হচ্ছে 12টি। কিন্তু প্রশ্ন তো এটা ছিল না, প্রশ্নে বলা হয়েছে এখানে টোটাল টাইলস এর সংখ্যা কতটি। তো আমি যদি প্রথমে ধরো সাদা টাইলস গুলো আলাদাভাবে বের করি, নীল টাইলস গুলো আলাদাভাবে বের করি, দেন দুইটার সংখ্যা যোগ করি, তাহলেই তো হচ্ছে আমরা টোটাল যেই টাইলস এর সংখ্যা সেটা পেয়ে যাচ্ছি না? জি ভাইয়া। খ নাম্বারে বলা হয়েছে প্রত্যেক রঙের কয়টি করে টাইলস লাগবে। তার মানে তুমি আগে বের করবা হচ্ছে কয়টা সাদা রঙের টাইলস লাগবে, দেন কয়টা নীল রঙের টাইলস লাগবে, ঠিক তো? জি ভাইয়া। তা আমি একটু অন্য পেজে যাই। এতটুকু উঠানো হয়েছে? জি ভাইয়া। এইটার পরে আমি লিখতেছি, এটা মনে করো। তা আমি এটা একটু মুছে দিই, হ্যাঁ? আচ্ছা। মনে করো আমরা এই লেখাগুলোর নিচে লিখতেছি। তোমরা কি আমার পড়া বুঝো? জি ভাইয়া বুঝতেছি। জি ভাইয়া। আচ্ছা, তো সারির সংখ্যাটা আমরা ম্যাথমেটিক্যালি কনফার্ম করলাম। ওকে, কিন্তু প্রশ্ন হচ্ছে বাহুর দৈর্ঘ্য কত, সরি মানে কয়টা টাইলস লাগবে। এবার আমরা তো মডেলটা তো কয়ের মডেল না, না মডেলটা তো কয়ের ছিল নাকি? জি ভাইয়া। তো আমরা এখানে লিখতেছি, দেখো কয়ের মডেল অনুযায়ী, যেহেতু আমরা মডেলটা আবার ক্ষয়ে আঁকবো না, তো আমরা লিখে দিব কয়ের মডেল অনুযায়ী সাদা টাইলসের অনুক্রমটি হবে বা ধারাটি হবে। আমরা অনুক্রমই লিখতেছি, জাস্ট অনুক্রম ধারার মধ্যে পার্থক্য কি, জাস্ট আমরা কমা কমা দিয়ে লিখলি সেটা অনুক্রম। তো সাদা টাইলসের অনুক্রমটি হচ্ছে অনুক্রম বা হচ্ছে ধারা। আমরা আচ্ছা আগে অনুক্রম লিখতেছি আমরা, কোনো সমস্যা নেই, একবার ধারাটি লিখে দিই, হ্যাঁ? সাদা টাইলসের ধারাটি হলো, তাহলে হচ্ছে না হলে হচ্ছে আবার ঝামেলা হয়ে যাবে। তার অনুক্রমকে আবার ধারা হিসেবে লিখতে হবে, একবারে লিখে দিই আমরা, ধারাটি হলো। ওকে, এবার বুঝো, বলো প্রথম সারিতে সাদা টাইলস কয়টা আছে? ওকে। কয়টা? একটা। দ্বিতীয় সারিতে সাদা টাইলস কয়টা? দুটা। মানে এক এক করে বের। হ্যাঁ, তৃতীয় সারিতে কয়টা? তিনটা। তিনটা। তার মানে ধারাটা হচ্ছে আমরা বুঝে ফেলেছি, 1 2 3 4, এভাবে একদম 12 পর্যন্ত যাবে না, কারণ টোটাল সারি আছে কয়টা? 12টা। বুঝছো? তোমরা কি আমার কথাটা বুঝছো? ধারাটা বুঝছো, ধারাটা কিভাবে বের করলাম? জি ভাইয়া। জি ভাইয়া। এখন আমরা যদি এই 12তম পদ পর্যন্ত সমষ্টি বের করি, তাহলেই তো হচ্ছে আমরা সাদা টাইলসের সংখ্যা পেয়ে যাচ্ছি নাকি? জি ভাইয়া। তার মানে একদম সিম্পল। সুতরাং আমরা লিখি আগে যে আসলে এখানে আমরা কি কি পাচ্ছি। প্রথম পদ কত বলো তো? 1। 1। এটা কি একটা সমান্তর দ্বারা না? জি ভাইয়া। কেমনে বুঝলাম সমান্তর দ্বারা বলো তো? কারণ তো গুণ করে ভাগ করে হয়নি, ভাগ করে হবে হ্যাঁ, না। যা সমান্তর দ্বারা এবং একটা স্পেশাল দ্বারা, স্বাভাবিক সংখ্যার দ্বারা, খেয়াল করো। তার মানে আমি চাইলে সমান্তর দ্বারা সূত্র দিয়েও বের করতে পারি, আবার স্বাভাবিক সংখ্যার সূত্র দিয়েও বের করতে পারি। মনে আছে আমরা গাউসের সূত্র শিখছিলাম? জি ভাইয়া। এই তো, যা সমান্তর ধারা। একটু লিখে দাও, না লিখলে কোনো সমস্যা নেই, কারণ অঙ্ক তো আর সাহিত্য না যে অনেক লেখালেখি বইরে ফেলতে হবে, জাস্ট জিস্ট জিনিসটা লিখলেই চলে। ওকে, তারপর আমরা লিখলাম, সুতরাং আমরা এখন যদি আহ যেহেতু 12তম পদ পর্যন্ত সমস্ত নির্ণয় করতে হবে, সুতরাং আমরা সাদা টাইলসের সংখ্যা হবে S12। বলা বুঝছে কিনা? কেন আমরা এই সূত্র দিলাম? এখন তুমি বলতে পারো ভাইয়া যেহেতু এটা স্বাভাবিক সংখ্যার ধারা,
সো আপনি তো চাইলে এই সূত্রটা দিতে পারতেন n ইন্টু n প্লাস 1/2, ঠিক তো? জি ভাইয়া। এখানে যা মান আসবে এখানে সেম মানই আসবে। সো তুমি একটা দিয়ে করলেই চলে। তো আমরা যেহেতু এটা হচ্ছে সহজ, সো আমরা এটাই অ্যাপ্লাই করি, ঠিক আছে? আচ্ছা। ওকে, বলো বুঝছো কিনা এতটুকু? জি ভাইয়া বুঝেছি। তাহলে আমরা সাদা টাইলস এর সংখ্যা অলরেডি পেয়ে ফেলছি। তো এটা একটা পার্ট চলে গেল। আমি আশা করি এতটুকু তোমরা তুলে ফেলেছো বা স্ক্রিনশট দিয়ে নিয়েছো। তা আমি এটা জি মুছে দেই। ভাইয়া। জি ভাইয়া। এখন অঙ্কের আরেকটা পার্ট আছে কিন্তু, যে কয় মানে আরেকটা কি রঙের, নীল রঙের ছিল না? জি ভাইয়া। তো সেটার সংখ্যা বের করতে হবে। তো সিমিলার ওয়েতে আমরা এইটার মধ্যে আগে কি করব, সাদার জায়গায় এখন নীল নিচ্ছি। তো আমি একটু মুছে মুছে করি। এটা কিন্তু নিচে নিচে লিখবা। ওকে, এখন এটা ধারাটাও আমাদের নির্ণয় করতে হবে। ধারাটা হচ্ছে আমরা মুছে দেই। ওকে, বলো তুমি যদি এই ধারাটার মধ্যে খেয়াল করো, প্রথম সারিতে কি কোনো নীল, আমরা যেভাবে সাজিয়েছি আগে আগে আমরা সাদা নিয়েছি না? জি ভাইয়া। এখানে কি প্রথম সারিতে কি কোনো নীল টাইলস আছে? না ভাইয়া। তো এইখানে ধারাটার প্রথম পদ কত হবে? শূন্য হবে না? জি ভাইয়া। তৃতীয় সারিতে একটা, তৃতীয় সারিতে দুইটা, ঠিক তো? জি ভাইয়া। সেকেন্ড। ভাই এটা কি আবার লিখে নিতে হবে? হ্যাঁ হ্যাঁ, আমি এটা হচ্ছে এখন তোমরা লিখবে আবার নিচে নিচে। বলো চতুর্থ সারিতে কয়টা? তিনটা কিন্তু, 1 2 3টা, ঠিক না? জি ভাইয়া। তার মানে হচ্ছে এবার হচ্ছে আমরা ব্যাপারটা এরকম হচ্ছে, প্রথম পদ ও শূন্য, দ্বিতীয় পদ 1, মানে যততম পদ তার থেকে একটা কম হচ্ছে। তো যেহেতু 12টা সারি ছিল, তার মানে কিন্তু আমরা শেষ সারিতে 11টা পাবো নীল টাইলস। বুঝছো? জি ভাইয়া। তুমি গুনি দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11। হ্যাভ ইউ আন্ডারস্টুড? ইয়েস। ওকে, আচ্ছা তোমাদের দুজনের অ্যাটেন্ডেন্স, একটা হচ্ছে মুনিরা নাকি? না, সিদরাতুল মুনতাহা। আচ্ছা, সিদরাতুল মুনতাহা, আরেকজন হচ্ছে তুবা, ঠিক না? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, আমি হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। আমি হচ্ছে গত ক্লাসগুলোতে মনে ছিল না। তো এখন দেখো সেম প্রসিডিউরে আমরা এই ধারাটার কি বের করব, আমরা ধারাটার হচ্ছে আহ কি বলে সমষ্টি বের করব। তো এখন এই ধারাটার সমষ্টি যেহেতু আমরা প্রথম পদ জানি, শেষ পদ জানি, আমরা চাইলে এটা সমান্তর দ্বারা সূত্র দিয়ে করতে পারি, n/2 2a প্লাস n-1 ইন্টু d, ঠিক তো? জি ভাইয়া। আর যদি আমরা এভাবে না চাই, আমরা গাউসের সূত্র দিয়েও করতে পারি, যেহেতু আমরা এই ধারাটির প্রথম পদ এবং শেষ পদ জানি। কারণ প্রথম পদ হচ্ছে 0 আর শেষ পদ কত বলো তো? 11। তো এখন তুমি বসাও, প্রথম পদ 0 যোগ শেষ পদ 11 ইন্টু পদ সংখ্যা 11টি, পদ সংখ্যা 12টি কিন্তু, সরি, কারণ সারি কয়টা ছিল? 12টি, ঠিক না? জি ভাইয়া। ভাগ হচ্ছে 2। এটা গাউসের সূত্র, মনে আছে তো? জি ভাইয়া। এখন তুমি ক্যালকুলেশন করে দেখো, এই হচ্ছে 60 তো বলো আমরা নীল রঙের টাইলস কয়টা পেলাম? নীল রঙের 60 আর সাদা রঙের 78। 78। তো খ নাম্বার কোশ্চেনের অ্যান্সার আমরা পেরে ফেললাম। বুঝছো তোমরা? জি ভাইয়া। এখন তুমি গহ নাম্বারে আসো, সরি গ নাম্বারে। দেখো, গ নাম্বারের কোশ্চেন বাংলায় যদি সহজ বাংলায় বলতে চাই, পানি বাতের মতো। তোমাকে বলা হয়েছে মোট কতগুলো টাইলস লাগবে। তো এটা কোনো ব্যাপার, তুড়ি মেরা করে ফেলবো না আমরা? জি ভাইয়া। কারণ আমরা সাদা রঙের টাইলস কয়টা সেটা জানি, নীল রঙের টাইলস কয়টা সেটাও জানি। দুইটা যোগ জি করলেই ভাইয়া। তো হয়ে যাচ্ছে নাকি? জি ভাইয়া। তো এটাকে তোমরা কমপ্লিট করতে পারবা। এখন দেখো আমরা তাহলে আমরা লিখতে পারি গ নাম্বারে
মোট কতগুলো টাইলস, তাহলে মোট টাইলসের সংখ্যা। আমার লেখা একটু অসুন্দর, তোমরা ম্যানেজ করে নিও। বলো কত কত, সাদা যোগ নীল নাকি? জি ভাইয়া। বলো তো সাদা কয়টা ছিল 78। আর নীল কয়টা পেলাম? 66 66টি। কত হিসাব করে বলো? যোগ করো, আমার কাছে ক্যালকুলেটর আমি করি, সমস্যা নেই। 144টি। কয়টি? 144। 144টি। বলো বুঝছো কিনা? জি ভাইয়া। জি দেখো ভাইয়া বুঝেছি। এখন এই গ নাম্বার প্রশ্নটা যদি আগে খ নাম্বারে থাকতো তাহলে কি আমরা এভাবে করতাম? তুমি কথাটা বুঝছো? মানে ধরো না যে ভাইয়া। খ নাম্বারের প্রশ্নটা তো এরকম ছিল, আগে সাদা বের করো, নীল বের করো, তারপরে গ নাম্বারে বলছে মোট বের করো। কিন্তু এই সেম প্রশ্নটা যদি ধরো মোট কথাটা মানে মোট টাইলস এর সংখ্যা যদি তোমাকে খ নাম্বারে চাওয়া হইতো তাহলে কি তুমি আবার সাদা বের করতা, নীল বের করতা, দেন যোগ করতা? অবশ্যই না। তুমি এই অঙ্কটাকে একটা ভিন্ন প্রসিডিউরে করতে পারো, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমার কথাটা বুঝছো আমি কি বুঝতে চাচ্ছি? জি ভাইয়া। জি ভাইয়া। মানে এই কোশ্চেনটা যদি গয়ে না দিয়ে ক্ষয়ে দিত তাহলে কি তুমি সেম আগে আগে সাদা বের করতে, দেন নীল বের করতে, আরো বড় করে তারপরে যোগ করতা? অবশ্যই না। তুমি মোট টাইলস এর সংখ্যাটা তুমি আরেকটা প্রসিডিউরে করতে পারো, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, মানে এটার অল্টারনেটিভ বিকল্প, ঠিক আছে? জি ভাইয়া। চলো আমি আবার আমার ফিগারটাকে আনি এখানে। দেখো আমরা যদি এই ফিগারটা দিয়ে অঙ্ক করতাম, আগে নীল পরে সাদা, তাহলে দ্বারাগুলো কিন্তু উল্টে যেত। মানে আমরা এখন সাদার দ্বারা যেটাকে ধরছিলাম তো সেটা হয়ে যেত নীলের দ্বারা, আর নীলের দ্বারা যেটাকে ধরছিলাম সেটা হতো সাদার দ্বারা। ব্যাপারটা বুঝছো? জি ভাইয়া। তো তোমরা চাইলে এভাবে অল্টারনেটিভটা করে দেখতে পারো। তখন জাস্ট এরকম হইতো, আমরা এখন সাদা টাইলস যতটুকু পাইছি তখন নীল টাইলস সেটা পাইতাম, বাট মোট টাইলস কিন্তু একই পাইতাম। ঠিক আছে? জি ভাইয়া। ওকে, এটা আমি ডিলিট করে দিই। হ্যাঁ, ওকে। অফ শিট। আচ্ছা ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের, তোমরা দেখতে পাচ্ছ চিত্রটা, খেয়াল করো। আমরা তো সারির সংখ্যাটা বের করেছিলাম হচ্ছে মোজাইকের উচ্চতাকে টাইলসের উচ্চতা দ্বারা ভাগ করে, ঠিক না? জি ভাইয়া। কিন্তু আমরা টাইলসের সংখ্যাটাকে কিভাবে বের করতে পারি, মোট টাইলসের সংখ্যা? আমরা এখন ভাগ দিব হচ্ছে ক্ষেত্রফল দিয়ে। অর্থাৎ আমরা মোজাইকের ক্ষেত্রফলকে যদি টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাহলেই তো হচ্ছে অ্যাকচুয়ালি টোটাল ক্ষেত্রফলের মধ্যে ছোট ছোট ক্ষেত্রফল কয়টা লাগতেছে সেটা বের হয়ে যাচ্ছে। বুঝছো ব্যাপারটা? জি ভাইয়া। আমরা কি লিখবো এখন? মোজাইকের ক্ষেত্রফল শেষ হয়ে যেতেছে। মোজাইকের ক্ষেত্রফল ভাগ হচ্ছে কি বলতো, টাইলসের। তোমার বানানগুলো ঠিক করে নিও, বুঝছো? আমি ইংলিশ লিখতে লিখতে বাংলা বাংলা বানান সব ভুলে গেছি। টাইলসের ক্ষেত্রফল। ওকে, সিম্পল। এখন বলো মোজাইকটা কি একটা সমবাহু ত্রিভুজ কিনা? জি ভাইয়া। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 ইন্টু বাহু স্কয়ার, মনে আছে? জি ভাইয়া। জি এই ভাইয়া। বাহু স্কয়ার মানে হচ্ছে কি বলতো 12 স্কয়ার, কারণ এটার বাহু কত ছিল? 12 ফুট। 12। আমি এখানে আর সূত্রটা লিখলাম না, সরাসরি মান বসালাম। মোজাইক টাইলস গুলো কত ছিল বলতো? টাইলস গুলো কি শেপের ছিল? সমবাহু ত্রিভুজ না? জি ভাইয়া। তার √3/4 এই স্কয়ার মানে বাহু স্কয়ার, এটা ছিল 1 ফুট করে। এখন দেখো এই 3/4 কাটা, উপরে 12 স্কয়ার মানে হচ্ছে 144, নিচে 1 স্কয়ার মানে হচ্ছে 1। তো 144/1 মানে কত? 144টি। বলো মিলেছে কিনা? জি ভাইয়া। তার মানে আমরা আগে যেভাবে করেছি সেটা যদি গ নাম্বারে হইতো তাহলে হচ্ছে জুড়ে যোগ করে দিতাম। আর যদি এই কোশ্চেনটাই খ নাম্বারে করা হইতো তাহলে আমরা এত বড় করে না করে জাস্ট এভাবে করতাম। বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। যদিও আমি এই ম্যাথটা সলভ করে এভাবে দিয়েছি, সাদা নীল
সাদা নীল। তোমরা নীল সাদা দিয়ে দিয়ে আমাকে এই ম্যাথটা সলভ করে দেখাবা এবং ইটস ইওর হোমওয়ার্ক। ক্লিয়ার? জি ভাইয়া। থ্যাংক ইউ সবাইকে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।